তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি। তুমি সেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি। তুমি সেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি। এখন যাব জাফলংয়ে। আমি মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছি, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্লাস্টিকের জুতো পরেছি এবং 3/4 প্যান্ট সহ আমি এমন একটা টি শার্ট পরেছি, কারণ আমি জানি সেখানে গেলে আমাকে ভিজতে হবে। যখনই আপনারা যাবেন আপনারা কিন্তু এই প্রিপারেশনটুকু অবশ্যই নিয়ে নেবেন। এবং সবচেয়ে বেটার হয় যদি আপনারা একটা বাইক নিয়ে নেন। যেমন আমি একটা বাইক রিজার্ভ করে নিয়েছি। আপনারা যদি আমি দেখিয়ে দিচ্ছি আজকে কে হোস্ট করবে। এ হচ্ছে আমার হোস্টম্যান, যিনি আজকে আমাকে ইয়েটা খুলেন, হেলমেটটা খুলেন। উনি হচ্ছেন হাদিস ভাই, যিনি আমাকে এখন জাফলং নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, জাফলং। হাই দিয়ে দেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জাফলং যাচ্ছি এবং বাইক রিজার্ভ নেওয়ার কথা এই জন্যই বলেছি, কারণ যেতে যেতে পথে ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো আমি কোনোভাবেই মিস করতে চাই না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং যেখানে আমি যাচ্ছি জাফলং, সেই জায়গাটা কিন্তু কিছু বিশেষ কারণে কিন্তু বিখ্যাত। আমরা জাফলংয়ে যাওয়ার পথে এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, এবং মোটামুটি বিখ্যাত একটা মন্দির বলা চলে। আপনি সাইনবোর্ডে দেখেছেন। জানি না যে এটা আমরা এখন খোলা পাবো কিনা, কিংবা আমরা প্রপারলি জিনিসটা দেখতে পারবো কিনা বা জানতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করছি ভিতরে যাওয়ার। এখানে প্রায় অনেক পুরনো একটা তেঁতুল গাছও আছে, অবশ্য এটা বন্ধ দেখাচ্ছে। আমরা এখানে একটা চায়ের বিরতির জন্য দাঁড়িয়েছি, এবং এইখানে একটা এমন একটা বিষয় ঘটেছে যেটা একটু আমার ভালো লাগেনি। সেটা হচ্ছে এই যে রেস্টুরেন্টগুলো, এই রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন পাখির মাংস পাওয়া যায়, এবং এই পাখিগুলো তারা কোনো না কোনোভাবে প্রকৃতি থেকেই ধরে নিয়ে আসে এবং এগুলোকে রান্না করে, এবং এই পাখির মাংসের জন্য এই জায়গাটা বিখ্যাত। অনেকেই এখানে আসেন এগুলো খাওয়ার জন্য, কিন্তু এই বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। সিলেট যদিও চায়ের জন্য বিখ্যাত, কিন্তু আমি এই পর্যন্ত যে কয়টা জায়গায় চা খেয়েছি কেন জানি না যে আমার কাছে চাগুলো আসলে অতটা ভালো মনে হয়নি। কারণ আমি যশোরের ছেলে, আর যশোরে আমরা যেরকম চা খাই আসলে আমার কাছে আমরা সেটাতেই অভ্যস্ত, এবং যশোরের বাইরে গেলে আমাদের যশোরের বাইরের আসলে কোনো চা আমাদের আসলে মন মতো হয় না। কিন্তু আপনারা আসতে পারেন, ট্রাই করতে পারেন, মোটামুটি আশা করি আপনাদের ভালো লাগবে। জাফলং যাওয়ার পথে আপনি জন্তাপুরের ঠিক আগে থেকেই আপনি একটা পাহাড়ি ভিউ এখানে পাবেন, এবং এই পাহাড়গুলা ইন্ডিয়াতে পড়েছে, যদিও বাংলাদেশে পড়েনি, কিন্তু এইখান থেকে ভিউগুলা এত সুন্দর আসে। মানে আপনি জাস্ট এই ভিউগুলা যখন আপনি দেখবেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই,
এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, জানি না কতটুকু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এখান থেকে আমি একদম স্পষ্ট সেই পাহাড় এবং পাহাড়ের গাছগুলা এবং তাদের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এবং এখান থেকে অসাধারণ একটা ভিউ আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এটা যদি আমি দেখাই আপনাদেরকে, ঠিক এই জায়গাটাতেই আপনার ইন্ডিয়ার একটা বর্ডার আছে। এখানে ওই জায়গাটাতেই আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার, যেখানে রেড কালার ফ্ল্যাগগুলো দিয়ে রাখা হয়েছে। মানে জাস্ট আমি যদি আর 10 কদম হাঁটি দেন আমি ইন্ডিয়ায় চলে যাব, যদিও এখানে একটা ক্রস দেওয়া আছে। তো এইখান থেকে আসলে ভিউটা শুরু হয় এবং অসাধারণ একটা ভিউ। যখন আপনারা আসবেন অবশ্যই এই জায়গাটাতে একটু দাঁড়াবেন, যাতে আপনারা এই অনুভূতিটা আপনারা নিতে পারেন। যে নদীটা আছে এটাকে পিয়াইন নদী বলে, যদিও এটা কিন্তু এর মূল নাম হচ্ছে সারি নদী। এটা যদি ভূতাত্ত্বিক গুরুত্ব আপনাদেরকে বলি, তাহলে এর বিশেষ ভূতাত্ত্বিক গুরুত্বও রয়েছে। 2017 সালে কিন্তু জাফলংয়ের কিছু অংশকে ভূতাত্ত্বিক ঐতিহ্য হিসেবেও ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে কিন্তু বিস্তারিত আরও অনেক কিছু জেনে যাবেন আপনি। এখন আমি যেখানে আছি এটা অনেকটা জাফলংয়ের কাছেই। এটা হচ্ছে শ্রীপুর চা বাগান, এবং এইখানে অসাধারণ একটা ভিউ আছে। একটু খোলা মাঠ, এবং ঠিক খোলা মাঠের ওই পারেই এই ইন্ডিয়ার পাহাড়গুলো, বিশাল উঁচু এই পাহাড়গুলো। যদিও আমরা ঠিক অতটা ফোটাতে পারছি না, এবং এটা একটা সংরক্ষিত এলাকা হওয়ার কারণে আমরা এখন ড্রোনও ইউজ করতে পারছি না। না হলে আমরা ড্রোন ইউজ করে আপনাদেরকে বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার করতে পারতাম। এবং এই ভিউগুলো মানে আপনার মুড, আপনার মাইন্ড সব কিছু আপনার চেঞ্জ করে দিতে পারে। এবং এখান থেকে দেখা যাচ্ছে ওই যে একটু দূরে পাহাড়ের ঝর্ণা, তাছাড়া একদম পাহাড়ের চূড়ায় যে মেঘগুলো একদম লেগে আছে, সব কিছু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এবং কোথাও ছায়া, কোথাও মেঘ, কোথাও রোদ, এই ধরনের একটা আমেজ এখানে একসাথে দেখতে পারবেন আপনারা। আমরা এখন তামাবিল স্থলবন্দরে এসেছি, মানে চাইলে আমরা এখান দিয়ে কিন্তু ভারতে যেতে পারি। মানে আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে এটা তামাবিল স্থলবন্দর। এখন এটা একটা সংরক্ষিত এলাকাও হতে পারে, আমি আসলে শিওর না এখনও যে তো এখানে ভিডিও রেকর্ড করা নিষেধ। এটা হয়তো বা তাদের কোনো সিকিউরিটি হবে, কিন্তু এদিক দিয়ে আপনার বিভিন্ন ট্রাক, বিভিন্ন লরি, এগুলো কিন্তু তারা ইন্ডিয়ায় যাচ্ছে। আচ্ছা, তো এখানে তারা শ্যুট করতে দিচ্ছে না, কারণ এখানে কোনো সিকিউরিটি ইস্যু হবে। তো যখন আমরা এদিক দিয়ে টুডে ও টুমরো আমরা এদিক দিয়ে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করব, সেদিন সম্পূর্ণ ভিডিওটি আমরা ধারণ করার চেষ্টা করব। এখানে আমরা যেখানে আছি এটা জাফলং যাওয়ার পথেই অসাধারণ একটা জায়গা পড়ে। আপনারা চাইলে এখানে নেমে কিন্তু এই জায়গাটা একটু ঘুরতে পারেন। বিশেষ করে পিকনিক করার জন্য এই জায়গাটা একটা বেস্ট স্পট হতে পারে আপনাদের জন্য। আমার পিছনে যে শহরটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়াতে, এবং এটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়াতে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে জাস্ট কিছুটা পথ হাঁটলেই, তবে ঠিক এই জায়গাটাতে একটা সীমানা আছে, যেই সীমানাটা পার হলেই কিন্তু ইন্ডিয়া। এবং ওই দিকে যে গাড়িগুলো আসছে বা গাড়িগুলো যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার তামাবিল থেকে এই রাস্তাটা হয়ে আপনার ইন্ডিয়া প্রবেশ করে। এবং যেদিন আমরা মেঘালয়ে যাব সেদিন আমরা ঠিক এই রাস্তাটা ব্যবহার করে যাব, এবং সেদিন বিস্তারিত যে ভিডিওটা সেটা আমরা আশা করি ধারণ করতে পারবো। জাফলং সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই এলাকাটি খাসিয়া জৈন্তা পাহাড়ের কূলে অবস্থিত এবং পিয়াইন নদীর তীরে অবস্থিত, যার এক অংশ ভারতের মধ্যেও পড়েছে।
তবে আমরা কিন্তু সেই যেই খাসি পুঞ্জি যেটা এখানে আমি যেটার কথা বললাম, আমরা চেষ্টা করব সেখানেই যাওয়ার জন্য, এবং সেইখানের বিষয়ে আমরা কিন্তু অলরেডি একটা ইনফরমেশন পেয়েছি। তো যতটুকু পসিবল হয় আমরা আজকে বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো। আপনাদের এখানে কি ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় নাকি সব বাংলাদেশে? ইন্ডিয়ান চকলেট আছে, সাবান আছে, ফিয়ামা সাবান আছে, জিবেল আছে। এগুলো সব ইন্ডিয়ান? জি ইন্ডিয়ান, সবগুলো মাল ইন্ডিয়ান। কালকে দিন গাড়ি গেছিল গা, ওই লোকাল গাড়ি ওটা কত করে এগুলো? ও আগে দিন করে জানাই দেবো। জাফলং মূলত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত, যে কারণে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। জাফলংয়ের অন্যতম প্রধান আকর্ষণ হলো নদীগর্ভ থেকে তোলা পাথর, এবং আমরা চেষ্টা করব সেই পাথরগুলো, যদিও কিছুদিন আগে একটা রিউমার্স উঠেছিল যে সেই পাথরগুলো এখন কোন অবস্থায় আছে আমি জানি না, এখন আমরা গেলে সরাসরি সেখান থেকে এটা আমরা দেখতে পারবো। তবে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে চারদিকের সবুজের যে সমারোহ, যে উঁচু নিচু পাহাড়, টিলা এবং স্বচ্ছ পানির নদী, জাফলংকে প্রকৃতির অপরূপ লীলাভূমিতে পরিণত করেছে। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল, মানে এখানে কোনো বসবাস ছিল না বা কোনো কাজ কর্ম কেউই করতো না। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধান পায় এবং পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করে। আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি এবং নতুন করে গড়ে ওঠে এখানে পর্যটন স্পট। এখানে যেই নদী আছে, এটাকে আমি আপনাদেরকে আগেই বলেছি, এটাকে বলা হয় পিয়াইন নদী। তো এই পিয়াইন নদী মূলত এসেছে ইন্ডিয়া থেকে। আমি যদি জাফলং এর অপর পাশের অঞ্চলের কথা বলি, তাহলে সেটাকে আসলে বলা হয় ডাউকি অঞ্চল, এবং সেই ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যেটাকে মূলত আমরা পিয়াইন নদী বলে থাকি। তো এই নদী দিয়েই যে পাথরগুলো আসে, এখানকার লোকাল মানুষরা সেই পাথরগুলো সংগ্রহ করে বিক্রি করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। আজকে কিন্তু কোনো ছুটির দিন না, কিন্তু আজকে ছুটির দিন না হওয়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ যারা আছে এখানে। এখানকার প্রাকৃতিক আকর্ষণের কথা যদি বলি, একই জায়গায় মানে আপনি জাফলংয়ে সবুজ পাহাড়, চা বাগান, ঝর্ণা এবং স্বচ্ছ পানির নদী একসাথে দেখতে পাবেন।
জাফলংটা মূলত সারি নদীর তীরে অবস্থিত এবং এই স্থানটি পাহাড় এবং পাথরের জন্য বিখ্যাত। মানে এখানে এত বিশাল বিশাল পাহাড় আছে, কিন্তু পাহাড়গুলো পড়েছে ভারতে। কিন্তু ভারতের ব্যাড লাক যে আমরা বাংলাদেশ থেকে যেই ভিউটা ওই পাহাড়গুলোর পাই, সেই ভিউটা কিন্তু ইন্ডিয়ানরা নিতে পারে না। এবং এখানকার ঝর্ণার পানি এত স্বচ্ছ যা একদমই শীতল করে দেবে। আছি, এটা হচ্ছে আসলে মায়াবী ঝর্ণা এবং আজকে কোনো ছুটির দিন না, কিন্তু এই দিনেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ হয়েছে এবং তারা সবাই ভ্রমণপ্রেমী। তারা শুধুমাত্র একটু ভালো সময় কাটানোর জন্য এখানে এসেছে। তো সিলেট আসলে এটাকে সিটি অফ গোল্ড শুধুমাত্র কিন্তু তাদের চায়ের জন্য বলা হয় না, এইখানে মূলত অনেক ট্যুরিস্ট স্পট আছে এবং দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে শুধু দেশ থেকেই না, দেশের বাইরে থেকেও প্রচুর মানুষ আসে এবং এইখানে একটা পর্যটন স্পট থেকেও সরকারের বেশ ভালো একটা আর্নিং হয়ে যায়। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনারা চাইলে এখানে আসতে পারেন, তবে অবশ্যই যখন একটু পানি বেশি থাকবে, যখন বর্ষাকাল থাকবে তখন আসবেন। মায়াবী ঝর্ণার মূল রূপটা আপনারা তখন দেখতে পারবেন। এখানে আশেপাশেই একটা মণিপুরি গ্রাম আছে, তো আমরা ঠিক করেছি সেই মণিপুরি গ্রামটায় যাব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে আমাদের বাঙালির থেকে কতটা ভিন্ন, তাদের রীতিনীতি কী। তো আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম, সেটা হচ্ছে যে তারা ছেলেদেরকে বিয়ে করে নিয়ে আসে, মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় না। তো এই কথাটা শোনার পর আমার জাস্ট একটু কিউরিয়াসিটি জন্মেছে, যে কারণে এখন আমরা তাদের গ্রামে যাওয়ার চেষ্টা করছি। যদি পসিবল হয় আমরা এখন তাদের গ্রামে যাব। মায়াবী ঝর্ণার কাছে মানে জাফলংয়ে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর পাথর আছে। ওয়েলকাম টু খাসি পুঞ্জি, এবং এটা গভর্নমেন্ট, সিলেট গভর্নমেন্ট দ্বারা কিন্তু এটা তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, গোয়াইনঘাট, সিলেট এবং সংগ্রাম পুঞ্জি সাংস্কৃতিক কেন্দ্র ও কমিউনিটি হল। এটা হচ্ছে এই খাসিয়া পুঞ্জির জমিদার বাড়ি। মানে জমিদার বাড়ি বলতে তারা কোনো জমিদারি করেনি, মানে তারা এই গ্রামটা মোটামুটি শেল্টার দেয়। উনি গ্রামের প্রধান বলা চলে এবং উনি এই গ্রামটাকে মেনটেন করে। গ্রামের যারা আছে সবাই ওনাকে খুব মানে। তো ওনার সাথে যদিও আমাদের এখনও কথা হয়নি, আমরা খোঁজ নিয়েছি, উনি এখন নেই বা ওনার পরিবার পরিজনরা কাউকে আমরা পাইনি, যে কারণে তাদের সাথে কথা বলতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি এই গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তো জাফলং মায়াবী ঝর্ণার পাশেই কিন্তু এখানে একটা খাসিয়া পুঞ্জি আছে। তো আমরা এই খাসিয়া পুঞ্জিতে এসেছি এবং এইখানের তাদের যেই জাতিগত একটা বিজনেস আছে, সেটা হচ্ছে পানের বিজনেস। এবং আমরা যেদিকে যাচ্ছি তাদের কিন্তু পান সুপারির কিছু বাগান আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে এই জায়গায় একটা বাগান আছে। তো শুধু যে এই পাশে তাই কিন্তু না, আমরা দুই পাশে কিন্তু দেখতেছি বাগান আছে। আমরা যদি এই পাশে দেখাই আপনাদেরকে, এদিকেও কিন্তু আপনারা বাগান দেখতে পাচ্ছেন। এখানে দুই পাশেই, রাস্তার দুই পাশেই এগুলো পান এবং সুপারির বাগান, এবং এটাই তাদের জাতিগত একটা বিজনেস। মহিলারা শুধুমাত্র বাসায় কাজ করে। এখানে নিয়ম হচ্ছে মহিলারা বাসায় কাজ করবে এবং পুরুষরা এই পানগুলো গাছ থেকে কালেক্ট করবে এবং বাসায় নিয়ে যাবে। তো পুরুষরা পানগুলো কালেক্ট করে বাসায় নিয়ে যাওয়ার পর মহিলারা এখানে পানগুলো একটা সিস্টেম করে, তারা একটা প্রসেসিংয়ে নেয় এবং সেটা শেষ করার পর পুরুষরা সেগুলো আবার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এবং এখানে মূলত এইটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ না, এটা হচ্ছে আপনার মহিলাতান্ত্রিক সমাজ। এই কথাটা এই জন্য বললাম যে তাদের মধ্যে যখন বিয়ে হয় তখন ছেলেরা শ্বশুরবাড়িতে যায়, মানে মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় না, এখানে ছেলেরা শ্বশুরবাড়িতে চলে যায় এবং শ্বশুরবাড়িতে থাকে আজীবন তাদের। এখানকার স্থানীয় যারা, লোকাল যারা, তারা কিন্তু এখানে খুবই কষ্ট করে দিন যাপন করে। গাছের মধ্যে একটা সাইনবোর্ড দেখলাম, এখানে আপনাদের একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামটা কোনটা? মিউজিয়ামটা একটু আমাদেরকে একটু দেখা দেওয়া যাবে, যাতে আমরা মিউজিয়ামটা তালা মারা। তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখা যাবে না? এখন তো সে তো নাই।
ওই মিউজিয়ামে কি কি আছে এটা তো জানেন। এটা তো আমাদের খাসিরের সংস্কৃতি। হ্যাঁ, ওইটাই আমরা একটু দেখতে যাচ্ছি। কোনোভাবে কি দেখা পসিবল না? এখন তো কর্তৃপক্ষও নাই। পান নিয়ে আসছেন না আনতে যাচ্ছেন? আনতে যাচ্ছেন। এগুলো বিক্রি করেন কোথাও পান? মানে এখানেই নাকি সিলেটে নিয়ে যান? সিলেটেই যায়। তবে আপনাদেরকে বলে রাখি, জাফলং শুধুমাত্র কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত না। এখানকার স্থানীয় খাসিয়া এবং জৈন্তিয়া জনগোষ্ঠীর যে মানুষগুলো আছে তাদের জীবনধারা এবং তাদের যে সংস্কৃতি সেটার জন্য কিন্তু পরিচিত। এখানকার বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এবং তাদের যেই কাঠামোগুলো কিন্তু দেখার মতন। এবং মানুষদের সাথে আমরা টুকটাক কথা বলেছি, তারা আসলে বাইরের মানুষদের সাথে অতটা ভালোভাবে মিশতে চায় না বা মিশে না। এর কারণ হচ্ছে তারা নিজেরাও ভুক্তভোগী, কারণ এখানে অনেক ধরনের মানুষ আসে, অনেকভাবে তাদের ভিডিও করে নিয়ে যায় এবং সেগুলোকে মিস ইউজ করে। বিশেষ করে বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রে সেই ভিডিওগুলো ইউজ করে। দ্যাটস ওয়াই তারা এখন অতটা সহজে আর কাউকে ট্রাস্ট করতে চায় না। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।